আপা বলেন। ধন্যবাদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গুরুদাসপুর বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ নাটোরের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এখানে কথা বলার সুযোগ করে দিয়ে। বিশেষ করে আজকে দিনটা যেখানে আমাদের প্রয়াত নেতা আব্দুল কুদ্দুস তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান। আসলে আমি ছাত্র জীবন থেকেই তাকে চিনতাম, কারণ আমরাও ছাত্র রাজনীতি করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতেন আমাদের সিনিয়র থাকলেও আমরা আন্দোলন সংগ্রাম, বিশেষ করে 6 দফা আন্দোলনের সময় তো সবাই আমাদের এক হয়ে কাজ করা, সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। পরবর্তীকালে যখন আমরা সরকার গঠন করলাম, আপনার মনে আছে, আমি তাকে মন্ত্রীও করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলাম এবং অত্যন্ত সততার সঙ্গে কাজ করতেন। একটা সৎ, নিষ্ঠাবান এবং আওয়ামী লীগের প্রতি এত নিবেদিত প্রাণ ছিলেন যে সেটা বলার মতো না। কাজে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ঠিক আছে এই ধরনের নিবেদিত প্রাণ কর্মীদের জন্যই। আজকে এমন একটা সময় আমাদের ছেড়ে চলে গেলেন যখন তার প্রয়োজনটা আমাদের জন্য সব থেকে বেশি ছিল। তবে একদিক দিয়ে বলে সে ভালো, আজকে বাংলাদেশের যে দুর্দশাটা, এই দুর্দশাটা দেখতে হয় নাই। আমরা এই জন্য আল্লাহ তাকে রেহাই দিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা সংগ্রাম করতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন জেল খেটেছেন, তেমনি অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী প্রতিনিয়ত কারাগারে মানবিত জীবন যাপন করেছেন। কত আমাদের আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন জীবন দিয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা অর্জনের পিছনে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের অবদান রয়েছে। সেই 7ই মার্চের ভাষণে জাতিপিতা বলেছেন, ঘরে ঘরে দুর্গ করে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। বাংলাদেশের জনগণ কিন্তু সেই কথাই মেনেছিল। ঠিক সেইভাবে কিন্তু আমরা শত্রুর মোকাবেলা করে আমরা শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করি। নিজের জীবন ঝুঁকিতে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব এই স্বাধীনতার ঘোষণা দেন এবং তারই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ পরিচালনা করে বিজয় আমরা এনেছি। কিন্তু আজকে কি দুর্ভাগ্য, যাদেরকে আমরা পরাজিত করেছিলাম সে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের হাতে সৃষ্টি করা সে আল বদর, রাজাকার, আল শামস বাহিনী, যারা আমাদের বাংলাদেশে গণহত্যা চালিয়েছে গ্রামের পর গ্রাম। সেখানে তারা পথ দেখিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে নিয়ে গেছে। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, একের পর এক মানুষকে হত্যা করেছে। সেখানে নারী, শিশু, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর অকথ্য অত্যাচার করেছে। মেয়েদের ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দিয়েছে। আজকে সেই হানাদার বাহিনীর কিছু লোক তাদেরই তোয়াজ করে, তাদেরই দোসর হয়ে গেছে, তারাই এখন তাদের বন্ধু হয়ে গেছে এবং তাদেরকে নিয়ে বাংলাদেশে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা সবই ধ্বংস করে দিচ্ছে। আজকে দেশে গণতন্ত্র নেই। যে গণতান্ত্রিক ধারা দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করলাম এবং একটা গণতান্ত্রিক ধারা থাকলে একটা দেশের উন্নতি হয়, সেটা আমরা প্রমাণ করেছি। আর আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা যেমন দিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1 টাকা রিজার্ভ মানি নেই, সেখানে কোনো মানুষের কোনো ঘর নাই, বাড়ি নাই। আহত মুক্তিযোদ্ধা, নিহত পরিবার, শহীদ পরিবার, নির্যাতিতা মা বোন, তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, এই এত কিছু শূন্য হাতে দাঁড়িয়ে, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, জাতিসংঘ স্বীকৃতি দেয়, যেটা ছিল একটা বিস্ময়। 1975 সালে 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়, যেদিন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলো ওই 32 নম্বর বাড়িতে, যেখান থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই বাড়িতেই একজন রাষ্ট্রপতি হয়েও ওই সাদাসিধে জীবনযাপন করেছেন। ওই বাড়িতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল, উজি জামাল, আমার একমাত্র চাচা সে কেমন আছে। একই সাথে আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি। আমার ফুফা আব্দুল রব সানিয়াবাদ মুক্তিযোদ্ধা এবং তার 10 বছর ছেলে আরিফ
13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত, যে আবুল হাসান আব্দুল্লাহ, তিনি একজন মুক্তিযোদ্ধা, তারই সন্তান, সেই বাবুকে হত্যা করলো। তো এইভাবে 18 জন মানুষ সেদিন হত্যা হয়েছিল। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হলো। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার, 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগের কত নেতা কর্মীকে আমরা হারালাম, আর এই ঘটনার পরে তো আরো আমাদের কুদ্দুস ভাই সহ যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতে নসিব করুক, আমি সেটাই চাই। আর তার ছেলে মেয়েরা আজকে এক হয়ে কাজ করছে, এবং সবাই মিলে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই এক হয়ে আপনারা নাটোরে কাজ করবেন, এটাই সকলের কাম্য, সকলে তাই চাই। আজকে এই দুর্দিনে সবাইকে আমাদের মানে যেটাকে বলে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আজকে রক্ষা করতে হবে। আজকে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করছে, আর মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননা, বেশি দূর যাওয়া লাগবে না, আপনি দেখেছেন সেই লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কিরকম ভাবে অপমান করলো এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তারা কি অপরাধটা করেছে? তাদের উপরে যারা মব জাস্টিস করলো, যারা তাদের উপরে মব হামলা করলো, মব মানে কি? এই তো ইউনূসের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তারা যে তাদেরকে অপমান করলো। এই শিক্ষক, একজন সাবেক মন্ত্রী, তারপরে আমাদের অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধার, তাদেরকে অপমান যারা করলো তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ যারা নির্যাতিত হলো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পোড়া হলো। আর এরা যদি দেশটা স্বাধীন না করতেন, তো তোরা আজকে ক্ষমতা, ইউনূস মিয়া ক্ষমতাই বাসতো কোত্থেকে, আর এরাই বা এই দেশ পেত কোত্থেকে? সেটাই তো আমার প্রশ্ন। আজকে সংবিধান লঙ্ঘন করে, জনগণের অধিকার হরণ করে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত আন্দোলনের মাধ্যমে ইউনূস শুধু অর্থ আর অস্ত্রের জন্য ক্ষমতা দখল করেছে। একটা গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে 6,000 টাকা বেতনে 1990 সালে চাকরি পেয়েছিল ইউনূস। আপনারা একবার চিন্তা করেন যে কত ধরনের লোভী এবং কোরকম তেঁদর লোক, যে ওই এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে সে গ্রামীণ ব্যাংকটাকে গ্রাস করলো আর সবাইকে বোকা বানালো। আমিও তাকে গরিব মানুষের কথা বলেছে, টেলিকমিউনিকেশনের ব্যবসাটাও আমার দেওয়া, আর সেখান থেকে হাজার হাজার কোটি টাকা বানালো সে। তার ফ্রান্সে দুইটা ব্যাংকে তার শেয়ার, আমেরিকায় গ্রামীণ আমেরিকান ব্যাংক করেছে, গ্রামীণ ব্যাংকের নাম বেচে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, সারা বিশ্বব্যাপী তার বিনিয়োগ। কোথায় পেল এত টাকা? এত বিলিয়ন বিলিয়ন ডলার সে খরচা করলো, এবং তার এই আন্দোলনের খরচা না এখনো খরচা করে যাচ্ছে। সারা বিশ্বের সমস্ত যত মিডিয়া আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদের নামে বদনাম করানো। এই নিউজ সেন্টার হয়ে গেছে একটা কারখানা চক্রান্তের। একটা টেলিভিশন রেডিও কথা বলতে পারে না। আজকে ইউনূসের হাতে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী, 14 দলের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকে নির্যাতিত। প্রতিদিন লাশ পড়ছে, নদীতে লাশ পাওয়া যায়, পরিচয় পাওয়া যায় না, ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায়, কতজন মারা যায় তাদেরও কিন্তু পরিচয় পাওয়া যায় না। এই অবস্থায় দেশটা চলছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না। তার উপর আমাদের যে অর্থনৈতিক উন্নতি, সেটা একে একে ধ্বংস করে দিয়েছে। 2024 সালে জুন মাসে আমরা যখন বাজেট দিই, তখনও তো আমাদের প্রবৃদ্ধি 6.7%, মাথা পিছু হয় $2,793। মানুষের গড় আয় 55,000 টাকার উপরে। অর্থাৎ মানুষ একেবারে গ্রাম পর্যায়ে আমরা বিদ্যুৎ দেওয়া, কৃষকদের ভর্তুকি, তাদেরকে সরাসরি তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া, তাদের সার বীজ সবকিছু তাদের হাতে নিয়মিত পৌঁছা, উপকরণ কার্ড দেওয়া,
প্রায় 2 কোটি কৃষকের জন্য তো উপকরণ কার্ড ছিল। 1,08,00,000 কৃষক 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। শ্রমিকদের কাজের ব্যবস্থা 9 ভাগ শ্রমিকদের মজুরি আমরা বাড়িয়েছি। সেখানে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, গার্মেন্টসের অর্ডারগুলো অন্য দেশে চলে গেছে। আজকে কোনো আমদানি কমে গেছে, রপ্তানি কমে গেছে, কোনো ক্যাপিটাল মেশিনারিজ আজ পর্যন্ত এই 1 বছরের আমদানি হয়নি। বলবে রিজার্ভের টাকা থাকবে তো। করোনার সময় আমাদের রিজার্ভ 48 বিলিয়নে উঠেছিল, কেন? খরচা নাই তখন। কিন্তু এখন আবার সেই একই অবস্থা, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, হাতে গোনা কয়েকজন হয়তো তার সাথে থাকলে করে ফেলছে, কিন্তু আসলে তো ব্যবসা বাণিজ্য সবই প্রায় একেবারে ধস নেমে গেছে। সারা বিশ্বে বাংলাদেশের যে সুনামটা ছিল, যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিষয়, বাংলাদেশ 2024 সালের বাজেট দেওয়ার সময় যে হিসাব, তাতে বিশ্বের 33তম শক্তিশালী অর্থনীতির দেশ বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় 2য় অর্থনীতির দেশ বাংলাদেশ। আজকে কোথায় সেই সম্মান? অর্থনীতি ধ্বংস, জিনিসের দাম বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অনেক মোটা চাইলেও 70 টাকায় কিনতে হয়, কাটারিব প্রায় 100 টাকা। কৃষকরা যদি আবার তার ন্যায্য মূল্য পেত, সেটা একটা কথা ছিল। হ্যাঁ, কোভিডের কারণে স্যাংশন, আন্তর্জাতিক অর্থনীতি যখন একেবারে খুব খারাপ অবস্থা, যেহেতু জিনিসের দাম বাড়লো, আমরা 1 কোটি পারিবারিক কার্ড টিসিবির মাধ্যমে দিলাম, যেখানে মাত্র 30 টাকায় চাল কিনতে পারে। বললো দলীয়করণ হয়েছে। দলীয়করণ মানে 43 লাখ মানুষের নাম বাদ দিল, তারা আওয়ামী লীগ করে। মানুষ না, আচ্ছা 43 লাখ যদি আওয়ামী লীগের হয়, তা 57 লাখ তো আওয়ামী লীগ ছাড়া। তা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মানুষকে মানুষ হিসেবে গেছে, বিনা পয়সা ঘর বাড়ি করে দিয়েছি, সেগুলো একেবারে দখল, তাদের বের করে দিচ্ছে, দখল করে নিচ্ছে এর সাথে সাথে। মানে অন্যায় অবিচার, মানুষের পেটে লাথি মারা, মানুষের আজকে খাদ্য নাই, নিরাপত্তা নাই, কোনো কাজ নাই, তরুণ সমাজ কোনো চাকরি পাচ্ছে না, বিনিয়োগ নাই দেশে, দেশটাকে একটা ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। আর সন্ত্রাস জঙ্গিবাদ দিয়ে কেউ কথা বলতে পারবে না, কথা বললেই কি মানে মব সন্ত্রাস। গতকালকেও তো জাতীয় পার্টির অফিস হামলা করতে গেল, সেখানে মারামারি, নুরু সহ অনেকেই আহত হয়েছে। আমরা তো এই অবস্থা চাই না। প্রত্যেকটা পার্টি তার নিজের অধিকার থাকবে। আজকে আওয়ামী লীগের নাম নিবন্ধন থেকে বাতিল করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আমাদেরকে ফ্যাসিস্ট বলে, খুনি বলে। কে ফ্যাসিস্ট? ইউনূসের থেকে বড় ফ্যাসিস্ট আর কে আছে? যারা লাঠি পেটা করে মব সন্ত্রাস করে, ফ্যাসিস্ট তো তারাই। আওয়ামী লীগ আমলে তো এসব ছিল না। এবং আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যা হয়েছে, এগুলি প্রত্যেকটা হত্যাকাণ্ড তো ওদের নিজেদের করা মেটিকুলাস ডিজাইনের অংশ। যে বুলেট ব্যবহার করা হয়েছে 7.62, ওই বুলেট আমাদের পুলিশ ব্যবহার করে না। তো ওই বুলেট এবং স্নাইপার রাইফেল যারা ব্যবহার করছে, এগুলো তো সব ইনহাউসের ক্যাডার। এবং ওই সমন্বয়ক, জামাত, তারপর জঙ্গি সংগঠনগুলি, ওই যে লস্কর ই তৈয়বা বলেছে, তারাও নাকি এর সাথে ছিল। জেএমবি, হিজবুত তাহরির, শিবির এবং বিএনপির লোকেরা, এরা মিলেই তো এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘর নাই, বাড়ি নাই, কাজ নাই, এক একটা পরিবার মানবেতর জীবন যাপন করে। যে গতকাল আপনারা দেখেছেন আরিফ, সাইফুল আরিফ, তাকে নির্মম ভাবে হত্যা করেছে। বাবা মায়ের একমাত্র সন্তান, মা অসুস্থ, দেখতে গিয়েছিল, কুপিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে দিয়েছে। এ কি বর্বরতা! এভাবে আর দেশ চলতে পারে না। জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাংলাদেশ নামটাও তার দেওয়া। আজকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি তিনি করে দিয়ে গেছেন, তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নতি করেছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ঔষধ মানুষের ঘরে পৌঁছে দেওয়া, চিকিৎসা সেবা ব্যবস্থা করা, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের বৃত্তি উপবৃত্তি দেওয়া, সবই তো করে দিয়েছি। মানুষ তো শান্তিতে ছিল, মানুষের উন্নতি হচ্ছিল। মানুষের উন্নতি ওর পছন্দ হয়নি, আজকে দেশটাকে ধ্বংস করেছে। কাজে এই জালেমের হাত থেকে, এই স্বৈরাচার
জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনমত সৃষ্টি করা এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই সময় এসেছে। আজকে তার আন্তর্জাতিক যে মিথ্যা বয়ান দিয়ে একটা সুনাম দিছিল সেটাও শেষ। এখন আর মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা নাই। এটা আপনারা অনেকে জানেন না, আমি জানি। কাজে এই অবস্থায় সবাই এক থাকবেন। এই কিছুক্ষণ আমি সাউথ আফ্রিকায় কথা বললাম, বক্তৃতা দিলাম। এখন আবার আরেকটা অনুষ্ঠান আছে। যাই হোক, আমি এটুকু বলি যে আপনারা সবাই ভালো থাকেন। আর আমরা সবাই মিলে কুদরতের জন্য দোয়া করি এবং আপনারা যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা নেবেন। আমার একটাই কাজ, বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা, কথা বলার স্বাধীনতার জন্য মানুষ পায়। এখন তো বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই। এখন আর ওই কেউ কথা বললে আর পার পায় না। আগে যারা একটু সমালোচনা করে আবার ভয়ও কাঁপে, কই আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। কাজে এই দম্ভকর পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আবার আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উন্নত করব। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।